আসসালামু আলাইকুম। ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক এবং 1 থেকে 6 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 7 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 7 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড রিটার্ন ইন্ডিয়ার জন্য দেওয়া আছে 16%, বাংলাদেশের জন্য দেওয়া আছে 12%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্ডিয়ার জন্য দেওয়া আছে 5%, বাংলাদেশের জন্য দেওয়া আছে 8%। আমরা যদি ইন্ডিয়াকে এ ধরি, বাংলাদেশকে বি ধরি, তাহলে ইন্ডিয়ার নিচে যে এক্সপেক্ট রিটার্ন আছে এটা হচ্ছে ERA, আর যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে এটাকে আমরা বলতে পারি সিগমা এ। আর বাংলাদেশকে যেহেতু বি ধরেছি, তাহলে বাংলাদেশের নিচে যে এক্সপেক্ট রিটার্ন আছে এটা ERB, আর যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে এটা সিগমা বি। এখন প্রশ্নের মধ্যে আরো বলা আছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন দ্য ইনভেস্টমেন্ট ইজ 0.60। আচ্ছা, বলা হয়েছে যে এই দুইটা দেশের ইনভেস্টমেন্টের মধ্যে কোরিলেশন বা সহসম্পর্ক হচ্ছে 0.60। তো কোরিলেশনকে আমরা স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করি। সো RAB এর মান হচ্ছে 0.60। এখন এ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য কোভ্যারিয়েন্স অফ ইনভেস্টমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশের ইনভেস্টমেন্টের মধ্যে কোভ্যারিয়েন্স কত সেটা নির্ণয় করতে বলছে। তো যখনই কোভ্যারিয়েন্স বের করতে বলে আমরা কব এবি নির্ণয় করি। ঠিক আছে, কোভ্যারিয়েন্স যখন নির্ণয় করতে বলবে আমরা কব এবি নির্ণয় করব। ঠিক আছে, এখন কব এবি বের করার জন্য আমাদের কোন সূত্র প্রয়োগ করতে হবে? যেহেতু অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কোরিলেশন দেওয়া আছে, এই দুইটা তথ্য যখন অঙ্কে দেওয়া থাকে তখন কব এবি বের করার সূত্র হয় সিগমা এ সিগমা বি ইন্টু আর এবি। ঠিক আছে, সূত্রটা হয় কি সিগমা এ তার সাথে গুণ করতে হয় সিগমা বি এবং তার সাথে গুণ করতে হয় RAB। সো এই তিনটা অংশ যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু কব এবির মান পাওয়া যাবে। সো আমরা প্রথমে এ নাম্বার রিকোয়ারমেন্টটা কমপ্লিট করে ফেলি। আমরা লিখবো যে লেট ধরে নিচ্ছি ইন্ডিয়া ইকাল টু এ, বাংলাদেশ ইকাল টু বি। তারপর রিকোয়ারমেন্ট এতে কোভেরিয়েন্স বের করতে বলছে, আমরা রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স বিটুইন এ অ্যান্ড বি। এ এবং বি এর মধ্যে কোভেরিয়েন্স নির্ণয়। হ্যাঁ, কমা দিয়ে লিখবো কব এবি। উই নো দিয়ে আমরা কব এবি সূত্র বসাই দিব সিগমা এ সিগমা বি আর এবি। এখন সিগমা এর মান কত? আমাদের প্রশ্নে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, এটা হলো সিগমা এ এর মান, এটা হলো সিগমা বি এর মান। সিগমা এ এর মান 5%, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 0.05 বসানো যাবে। তারপর একটা ইন্টু চিহ্ন দিবা। সিগমা বি এর পরিবর্তে এই যে 8% আছে, 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.08। তারপর একটা ইন্টু চিহ্ন দিবা। আর এবি মানে হচ্ছে কোরিলেশন, কোরিলেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.60। সো এইখানে 0.60 বসাই দিবা। হ্যাঁ, হেয়ারে দেখা দিতে পারো যে সিগমা এর মান 5% ছিল, আমরা 100 দিয়ে ভাগ করে অর দিয়ে লিখলাম 0.05। তারপর সিগমা বি এর মান 8% ছিল, 100 দিয়ে ভাগ করে আমরা অর দিয়ে লিখেছি 0.08। আর কোরিলেশনের মান 0.60 দেওয়া ছিল। এখন ক্যালকুলেশন করলে আমাদের কোভেরিয়েন্সের মান আসবে 0.0024। এটা পার্সেন্টেজ করা যাবে না, যেভাবে আসবে রেজাল্ট সেভাবেই রাখতে হবে। আচ্ছা, এরপর রিকোয়ারমেন্ট বিতে আমাদের বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্ট রিটার্ন অ্যান্ড রিস্ক অফ এ পোর্টফোলিও। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক অফ এ পোর্টফোলিও যখন এরকম বলবে এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক অফ এ পোর্টফোলিও, এই পোর্টফোলিও কথাটা যখন বলে দিবে তখন বুঝতে হবে পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করতে হবে এবং পোর্টফোলিও রিস্ক বাইর করতে হবে। দুইটা রিকোয়ারমেন্ট, পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করতে হবে, আবার পোর্টফোলিও রিস্ক বাইর করতে হবে। পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন মানে হচ্ছে ERP, আর পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে সিগমা পি। সো আমরা এখন এই দুইটা রিকোয়ারমেন্ট সমাধান করব। এখানে বলা হয়েছে ইন হুইচ এ অ্যান্ড বি হ্যাভ ওয়েটস অফ 0.60 অ্যান্ড 0.40। আচ্ছা, এ এবং বি এর ওয়েট দেওয়া আছে, এ এর ওয়েট হচ্ছে 0.60 আর বি এর ওয়েট হচ্ছে 0.40। তার মানে ডাব্লিউ এর মান 0.60 আর ডাব্লিউ বি এর মান 0.40। তো আমরা প্রথমে পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্নটা বের করে ফেলি। যখনই এরকম বলবে ভালো করে একটু বুঝে রাখো এক্সপেক্ট রিটার্ন অ্যান্ড রিস্ক অফ এ পোর্টফোলিও, এই পোর্টফোলিও কথাটা যখন বলবে তখন বুঝতে হবে যে পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বের করতে হবে এবং পোর্টফোলিও রিস্ক বের করতে হবে। আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন, কমা দিয়ে লিখবো ERP। উইনো দিয়ে আমরা ERP সূত্র বসাই দিব সামেশন WI ইন্টু ERI। এই যে WI ইন্টু ERI লিখছি, আই বলতে আমরা স্টকের নামকে বুঝবো। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের দুইটা দেশের নাম আছে, একটাকে এ ধরছি একটাকে বি ধরেছি, সো আমরা আই এর পরিবর্তে একবার এ বসাবো।
হ্যাঁ, সামেশনের কারণে একটা প্লাস চিহ্ন দিয়ে আই এর পরিবর্তে আবার বি বসাবো। হ্যাঁ, লাইক এরকম হবে আর কি, যে আই এর পরিবর্তে যদি এ বসাই তাহলে এটা হয়ে যাবে ডাব্লিউ এ, এটা হয়ে যাবে ইআর এ। সামেশনের কারণে একটা প্লাস, আই এর পরিবর্তে বি বসাইলে এটা হয়ে যাবে ডাব্লিউ বি, এটা হয়ে যাবে ইআর বি। এখন এই ডাব্লিউ এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.60, সো আমি বসালাম 0.60 ইন্টু ইয়ার এ এর মানও আমাদের প্রশ্নে দেওয়া আছে 16% অথবা 0.16 প্লাস ডাব্লিউ বি, এটাও আমাদের প্রশ্নে আছে 0.40, এই যে 0.40। ইয়ার বি এর মানও প্রশ্নে আছে, ইয়ার বি হচ্ছে 12%, এই যে 0.12। এখন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 14.4%। এখন রিকোয়ারমেন্ট বি এর আমরা পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বের করেছি, কিন্তু পোর্টফোলিও রিস্ক কিন্তু বের করতে হবে। তা আমরা রিকোয়ারমেন্ট সিতে, সি তো দেওয়া দরকার নেই, বি এর মধ্যে আমরা বের করব। হ্যাঁ, বি এর মধ্যে বের করব, লিখবো ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিস্ক, কমা দিয়ে লিখবো সিগমা পি, উই নো দিয়ে আমরা সিগমা পি সূত্র বসাই দিব। হ্যাঁ, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে কোভ্যারিয়েন্স আমরা অলরেডি বের করে ফেলছি, সো আমরা ছোট সূত্রটাই লিখি, কোভ্যারিয়েন্সের সাপেক্ষে সূত্র বসাইলাম। ঠিক আছে, যেহেতু কোভ্যারিয়েন্সের মান আমার কাছে আছে, সেহেতু আমি কোভ্যারিয়েন্সের সাপেক্ষে সূত্র বসাইছি। আর কেউ যদি কোরিলেশন দিয়ে করতে চাও, যেহেতু প্রশ্নে কোরিলেশনও আছে, কেউ যদি কোরিলেশন দিয়ে করতে চাও তাহলে সূত্রটা আরেকটু বড় হবে। ঠিক আছে, যে এতটুকু হবে, অর্থাৎ 2 × ডাব্লিউ বি সিগমা এ সিগমা বি আর এ বি, ওই পর্যন্ত করলেও তোমার একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তুমি যদি কোরিলেশনের সূত্র, কোরিলেশনের সাপেক্ষে সূত্র বসাও তাও যে রেজাল্ট আসবে। কোভ্যারিয়েন্স যেহেতু তোমার রিকোয়ারমেন্ট এতে বের করা আছে, তুমি কোভ্যারিয়েন্সের সাপেক্ষে সূত্র বসাইলেও একই রেজাল্ট আসবে। সো আমরা যেহেতু কোভ্যারিয়েন্স পেয়েছি এ নাম্বার রিকোয়ারমেন্টে, সো আমি কোভ্যারিয়েন্স দিয়ে সমাধানটা করব। তো কোভ্যারিয়েন্সের সাপেক্ষে সূত্রটা লিখলাম। এখন আমরা সূত্রের মধ্যে মান বসাই দিব, মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে 5.55%। এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। আশা করি 7 নম্বর অঙ্ক সবাই বুঝতে পারছো। 7-এর পর আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, কিছু তথ্য নিচে অ্যাভেলেবেল আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইআর এ, ইআর বি, ইআর সি দেওয়া আছে, তারপর সিগমা এ, সিগমা বি, সিগমা সি দেওয়া আছে, তারপর কর এ বি মানে কোরিলেশন এ বি। ঠিক আছে, আমি এই সাইনটাই রেখেছি, মানে কোরিলেশন এবি কে তুমি চাইলে আর এবিও লিখতে পারো, অথবা বইয়ের মধ্যে যেভাবে সিম্বলটা তারা ইউজ করেছে সিও আর, এই সিও আর দিয়ে বোঝায় কোরিলেশন। হ্যাঁ, কোন দুইটা স্টকের মধ্যে, এ এবং বি এর মধ্যে, এই জন্য তারা কর এবি লিখছে। সো আমিও সূত্রের মধ্যে হ্যাঁ কোর এবি ইউজ করেছি, এই যে কোর বিসি, কোর এসি। হ্যাঁ, ওরা যেই সিম্বলটা ইউজ করেছে আমি ওইটাই ইউজ করলাম। তোমরা চাইলে কোর এবির পরিবর্তে আর এবি, আর বিসি, আর এসিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমাদের অঙ্কের মধ্যে কোর এবি, কোর বিসি, কোর এসি এই মানগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপর বলেছে ফর এন ইকুয়ালি ওয়েটেড ডিস্ট্রিবিউশন অফ পোর্টফোলিও অ্যাসেটস কনসিস্টিং অফ এ বি অ্যান্ড সি। হ্যাঁ, বলা হয়েছে এ বি এবং সি এই তিনটা অ্যাসেটের ওয়েট হচ্ছে ইকুয়াল। তো অ্যাসেট যদি তিনটা থাকে, তাদের ওয়েট যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা ইকুয়াল ওয়েটের সূত্র জানি 1/নাম্বার অফ স্টক বা 1/নাম্বার অফ অ্যাসেট বলতে পারি। হ্যাঁ, অ্যাসেট যেহেতু তিনটা, তার মানে 1/3 হচ্ছে প্রত্যেকের ওয়েট। হ্যাঁ, ডাব্লিউ এর মান 1/3, ডাব্লিউ বি এর মান 1/3, ডাব্লিউ সি এর মানও 1/3। কারণ ইকুয়াল ওয়েটের সূত্র কি? ঠিক আছে, ওয়েট যখন ইকুয়াল হয় তখন সূত্রটা হচ্ছে 1/নাম্বার অফ সিকিউরিটিস, তাই না? তো আমাদের এই অঙ্কের মধ্যে অ্যাসেট বলছে তিনটা অ্যাসেট এ বি সি, তার মানে 1/নাম্বার অফ অ্যাসেট যদি চিন্তা করি, তার মানে 1/3 হচ্ছে প্রত্যেকের ওয়েট। ডাব্লিউ এর মান 1/3, ডাব্লিউ বি এর মান 1/3, ডাব্লিউ সি এর মানও 1/3। এখন বলছে ডিটারমাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা রিস্ক। তো যখন অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, আবার যখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলবে, সেটা অবশ্যই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মানে অঙ্কের মধ্যে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে সিগমা এ, সিগমা বি, সিগমা সি, অঙ্কের মধ্যে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, আমাদেরকে আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, দ্যাটস মিন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। আমরা ওয়েটের সাহায্যে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো সেটা অবশ্যই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো অঙ্কে যেহেতু কোরিলেশন দেওয়া আছে, কোরিলেশনের সাপেক্ষে আমরা সূত্র বসাবো। মাথায় রাখবা তিনটা স্টক এখানে আছে। তো লিখবো ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কমা দিয়ে লিখবো সিগমা পি, উইনো দিয়ে আমরা সিগমা পি সূত্র বসাই দিব। হ্যাঁ, তিন স্টকের ক্ষেত্রে কিন্তু এই বড় সূত্রটা বসাইতে হবে। হ্যাঁ, রুট ওভার দিয়ে লিখবা ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ সি সিগমা সি হোল স্কোয়ার প্লাস 2 × ডাব্লিউ বি সিগমা বি কর এ বি প্লাস 2 × ডাব্লিউ সি সিগমা সি কর বিসি প্লাস 2 × ডাব্লিউ সি সিগমা সি কর এসি। এখন এই সূত্রের মধ্যে আমরা মান বসাবো।
মান বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে 11.96%। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, কোথাও সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। এখানে মান 1/3 জায়গায় তুমি চাইলে 0.33ও বসাইতে পারো, আর 1/3 রাখলে ভালো, সেক্ষেত্রে আর কোনো মান মিসিং যাচ্ছে না। ঠিক আছে, কারণ 0.33 দিলে হ্যাঁ সামান্য একটু মান মিসিং, একটু মান ছেড়ে দেওয়া লাগতেছে। দিলেও হবে, সমস্যা নাই, বইয়ের মধ্যে 0.33 দিয়েও করা আছে। যখন 3টে স্ট্রোক থাকে আর ইকুয়াল ওয়েট বলে, তখন 1/3 মান হিসাবে বইয়ের মধ্যে 0.33 দিয়েছে। বাট তোমরা চাইলে 1/3 রাখলে ভালো হয় আর কি। 1/3 ইন্টু 0.12, এই ক্যালকুলেশনটা কিভাবে করবা? ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিভাবে করবা? 3 দিয়ে 0.12কে ভাগ করবা। মানে এই যে 12টা আছে না, এই 12টা 1-এর সাথে গুণ হবে। 12 কিন্তু 3-র সাথে ভাগ অবস্থায় আছে, হ্যাঁ, আর এই 12টা 1-এর সাথে গুণ অবস্থায় আছে। সো 0.12 এটা 1-এর সাথে গুণ হইলে সেটা 0.12 হবে, আর নিচে ভাগ অবস্থায় 3 থাকবে। তার মানে এই যে পুরো অংশটা, এটা ক্যালকুলেটারে তোলা দরকার নাই। হ্যাঁ, তোমরা 0.12 ভাগ 3, মানে নিচে 3 ভাগ অবস্থায় আছে না, ওইভাবে চিন্তা করবা যে 0.12 তার নিচে 3 ভাগ অবস্থায় আছে। তো আমি যখন ক্যালকুলেটারে তুলবো, হ্যাঁ, তখন 0.12 ভাগ 3 হোল স্কোয়ার। হ্যাঁ, তারপরে আবার এইখানে যখন তুলবো 0.15 ভাগ 3, 0.15 ভাগ 3 হোল স্কোয়ার। এইভাবে সরাসরি ক্যালকুলেটারে তুলে আমি ফাইনাল অ্যান্সারটা কত সেটা কিন্তু আমি নিয়ে আসতে পারবো। তো তোমরা 1.3 রাখতে পারলে ভালো। আর যদি মনে হয় যে না আমার সমস্যা হচ্ছে, তাহলে 1.3 কে ভাঙাইয়া 0.33 লেখা যাবে, সমস্যা নেই। সো আমরা এখানে অ্যান্সার পেলাম কত, 11.96%। 8-এর পর আমরা এখন 9 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। ওকে, স্ক্রিনে আমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে টু অ্যাসেটস এ অ্যান্ড বি হ্যাভ দ্য ফলোয়িং রিস্ক অ্যান্ড রিটার্ন ক্যারেক্টার্স। বলছে দুইটা অ্যাসেট আছে এ এবং বি, তাদের রিস্ক অ্যান্ড রিটার্নের তথ্য নিচে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি ইআর এ দেওয়া আছে 16%, ইআর বি দেওয়া আছে 12%, সিগমা এ দেওয়া আছে 20%, সিগমা বি দেওয়া আছে 28%। আর কোরিলেশন এ এবং বি এর মধ্যে সহ সম্পর্ক হচ্ছে 0.60। এখন বলছে ডিটারমাইন রিস্ক অ্যান্ড রিটার্ন ফর এ পোর্টফোলিও। ওই যে আগের মতোই কথা, রিস্ক অ্যান্ড রিটার্ন ফর এ পোর্টফোলিও, তার মানে পোর্টফোলিও রিস্ক এবং পোর্টফোলিও রিটার্ন বাইর করতে হবে অফ দ্য অ্যাসেটস এ অ্যান্ড বি উইথ দ্য ফলোয়িং প্রপোর্শন। এই প্রপোর্শন মানে কিন্তু ওয়েট। হ্যাঁ, এই জিনিসটা নতুন আসছে, তোমরা একটু বুঝে রাখো। এই প্রপোর্শন মানে হচ্ছে ওয়েট। তাহলে আমাদের পোর্টফোলিও আছে 4টা, এ বি সি ডি। পোর্টফোলিও এর জন্য আমাদের দেখো এই যে ডাব্লু এ এর মান হচ্ছে 70%, ডাব্লু বি এর মান হচ্ছে 30%। দুইটা মিলে কিন্তু 100% হবে সবসময়। ঠিক আছে, 3টে স্ট্রোকের ক্ষেত্রে 3টে স্ট্রোকের ওয়েট যোগ করলে 100% হবে। তারপর পোর্টফোলিও বি এর ক্ষেত্রে আমাদের ডাব্লু এর মান 40%, ডাব্লু বি এর মান 60%। পোর্টফোলিও সি এর ক্ষেত্রে ডাব্লু এর মান 20%, ডাব্লু বি এর মান 80%। পোর্টফোলিও ডি এর ক্ষেত্রে ডাব্লু এর মান 65% আর ডাব্লু বি এর মান 35%। তো আমাদের এখানে পোর্টফোলিও যেহেতু 4টা আছে, আমাকে 4বার অঙ্ক করতে হবে। পোর্টফোলিও যেহেতু 4টা আছে, 4বার অঙ্ক করতে হবে। এখানে রিস্ক অ্যান্ড রিটার্ন ফর এ পোর্টফোলিও, তার মানে পোর্টফোলিও রিস্ক পোর্টফোলিও রিটার্ন বের করতে হবে। পোর্টফোলিও রিটার্ন মানে ইআরপি, পোর্টফোলিও রিস্ক মানে সিগমা পি। তা আমি পোর্টফোলিও এ এর জন্যই হ্যাঁ একবার ইআরপি একবার সিগমা পি বের করব। আবার পোর্টফোলিও বি এর জন্য একবার ইআরপি একবার সিগমা পি বের করব। আবার পোর্টফোলিও সি এর জন্য একবার ইআরপি একবার সিগমা পি বের করব। আবার পোর্টফোলিও ডি এর জন্য একবার ইআরপি আরেকবার সিগমা পি বের করব। তার মানে এখানে 4টা ভিন্ন ভিন্ন অঙ্ক আছে। এই যে পোর্টফোলিও এ হচ্ছে নিজে একটা অঙ্ক, যেহেতু দুইটা ওয়েট আলাদাভাবে দেওয়া আছে। হ্যাঁ, পোর্টফোলিও এ নিজে একটা অঙ্ক, পোর্টফোলিও বি নিজে একটা অঙ্ক, পোর্টফোলিও সি একটা অঙ্ক, পোর্টফোলিও ডি একটা অঙ্ক। তা আমি এ নাম্বার যেই পোর্টফোলিওটা আছে, হুম, পোর্টফোলিও এটা করাই দিব, তোমরা হচ্ছে বি সি ডি নিজেরা কমপ্লিট করবা। তো এ নাম্বার দিয়ে লিখবা যে ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিটার্ন। হ্যাঁ, আমাদের এই যে পোর্টফোলিও রিটার্ন বের করতে বলছে, পোর্টফোলিও রিস্ক বের করতে বলছে, তো লিখবা ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিটার্ন, কমা দিয়ে লিখবে ইআরপি, উইনো দিয়ে ইআরপি সূত্র বসাই দিবা, সামেশন ডাব্লিউ আই ইআরআই। এখন আই এর পরিবর্তে আমরা একবার স্টক এ বসাবো আরেকবার বি বসাবো। সো আমি আয়ের পরিবর্তে এ বসাইলে ডাব্লিউ এ ইআর এ, তারপরে প্লাস সামেশনের কারণে প্লাস, আয়ের পরিবর্তে বি বসাইলে ডাব্লিউ বি ইআর বি, এই যে ডাব্লিউ বি ইআর বি। এখন ডাব্লিউ এ এর মান, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 70%, 100 দিয়ে ভাগ করলে 0.70, এই যে 0.70।
ইআরএ এটাও প্রশ্নে আছে, ইআরএ হচ্ছে 16%, 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.16, এই যে 0.16 প্লাস ডাব্লিউ বি এর মান 30%, 100 দিয়ে ভাগ করলে হবে 0.30। আর ইআরবি এটাও প্রশ্নে আছে, ইআরবি হচ্ছে 12% বা 0.12, ক্যালকুলেশন করলে 14.8% আসে ইআরপি এর অ্যান্সার। এরপর আমাদের হচ্ছে পোর্টফোলিও রিস্ক বের করতে হবে, তাই না, সিগমা পি বের করতে হবে। তো লিখবা ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিস্ক, কমা দিয়ে লিখবা সিগমা পি, উইনো দিয়ে সিগমা পি সূত্র বসাবা, যেহেতু প্রশ্নে কোরিলেশন দেওয়া আছে কোরিলেশনের সাপেক্ষে সূত্রটা বসাইতে হবে। ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ এ, এই সূত্র তো বসানো যাবে না, 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি, তারপর সিগমা এ সিগমা বি, আর হচ্ছে কোরিলেশন এ বি। ঠিক আছে, ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি সিগমা এ সিগমা বি, তারপর কোরিলেশন এ বি। তো এখন এই সূত্রের মধ্যে জাস্ট মান বসাই দিবা। ডাব্লিউ এর মান আমাদের প্রশ্ন আছে 70% বা 0.70, সিগমা এর মান হচ্ছে 20% বা 0.20, তারপর হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি এর মান 30% বা 0.30, তারপর সিগমা বি এর মান হচ্ছে 28% বা 0.28, হ্যাঁ, হোল স্কোয়ার প্লাস 2 এর মান 0.70, ডাব্লিউ বি এর মান 0.30, সিগমা এর মান 0.20, সিগমা বি এর মান 0.28, আর কর এ বি এটার মান হচ্ছে 0.60। দেন ক্যালকুলেশন করবা, রুট করবা, অ্যান্সার আসবে হচ্ছে 20.19%। সো এইভাবে তোমরা হচ্ছে ওই পোর্টফোলিও বি এর জন্য এই সেম দুইটা রিকোয়ারমেন্ট করবা, পোর্টফোলিও সি এর জন্য সেম দুইটা রিকোয়ারমেন্ট করবা, পোর্টফোলিও ডি এর জন্য সেম দুইটা রিকোয়ারমেন্ট করবা, তোমাদের অ্যান্সার এরকম আসতে পারে। ঠিক আছে, আমি বই থেকে অ্যান্সারগুলো নিয়েছি, যদি কোনো ডিফারেন্স রেজাল্ট আসে সেক্ষেত্রে ভিডিওর কমেন্টে বলে দিও যে কোনটা ডিফারেন্ট আসে। আমরা 9-এর পর আরেকটা অঙ্ক করব, শীটের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য ফলোইং ইনফরমেশন অফ গুগল, গুগলের কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার্স, তারপর এক্সিস্টিং বিজনেস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এদের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন মিন অথবা এক্সপেক্ট রিটার্ন। এক্সিস্টিং বিজনেসের জন্য 25%, ইউনাইটেড স্টেটসের জন্য 25%, ইউনাইটেড কিংডমের জন্য 25%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এক্সিস্টিং বিজনেসের জন্য 0.10, ইউনাইটেড স্টেটসের জন্য 0.09, আর ইউনাইটেড কিংডমের জন্য 0.11। আর কোরিলেশন উইথ, হ্যাঁ, কোরিলেশন উইথ ইউএস, আচ্ছা ইউএসটা না লিখে শুধু কোরিলেশন উইথ লেখা দরকার ছিল আর কি। ঠিক আছে, কোরিলেশন উইথ ইউনাইটেড স্টেটস মানে এক্সিস্টিং বিজনেসের সাথে ইউনাইটেড স্টেটসের কোরিলেশন হচ্ছে 0.80। আবার কোরিলেশন উইথ ইউনাইটেড কিংডম মানে এক্সিস্টিং বিজনেসের সাথে ইউনাইটেড কিংডমের কোরিলেশন হচ্ছে 0.02। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে কোরিলেশন তো দুইটা চলকের মধ্যেই হবে, সহ সম্পর্ক দুইটা চলকের মধ্যে হবে। এখন কোরিলেশন উইথ কার সাথে কার, এক্সিস্টিং বিজনেসের সাথে ইউনাইটেড স্টেটসের কোরিলেশন হচ্ছে 0.80, আর এক্সিস্টিং বিজনেসের সাথে ইউনাইটেড কিংডমের কোরিলেশন হচ্ছে 0.02। এখন বলছে ফাইন্ড দ্য রিস্ক ফ্যাক্টর অফ গুগল বেসড অন ইউএস অ্যান্ড ইউকে, ইউএস এর উপর ভিত্তি করে রিস্ক ফ্যাক্টর নির্ণয় করো, আবার ইউকে এর উপর ভিত্তি করে রিস্ক ফ্যাক্টর নির্ণয় করো। তো রিস্ক ফ্যাক্টর নির্ণয় করতে বলছে আমরা সিগমা পি বের করতে পারি, যেহেতু কোরিলেশন দেওয়া আছে এখানে সহজেই সিগমা পিটা বের করা যাবে। তো ইউএস এর সাথে আমরা এক্সিস্টিং বিজনেসের একটা কোরিলেশন ধরে, এই যে 0.80 কোরিলেশন ধরে আমরা রিস্ক ফ্যাক্টর বা সিগমা পি নির্ণয় করব। আবার ইউকে এর সাথে এক্সিস্টিং বিজনেসের যে কোরিলেশনটা দেওয়া আছে এই কোরিলেশনের সাহায্যে আমরা আবার একটা রিস্ক ফ্যাক্টর বা সিগমা পি নির্ণয় করব। তো আমি একটা করে দেখাচ্ছি যে ইউএস এর উপর ভিত্তি করে আমরা কিভাবে রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেট করব। শুরুতে লিখবো যে লেট ধরে নিচ্ছি এক্সিস্টিং বিজনেস হচ্ছে এ, ইউনাইটেড স্টেটস হচ্ছে বি। এরপর লিখলাম যে ফর ইকুয়াল ওয়েট, প্রশ্নে ওয়েট বলা নাই তাহলে ইকুয়াল ওয়েট ধরতে হবে। ফর ইকুয়াল ওয়েট ডাব্লিউ এ ডাব্লিউ বি এরা সমান, দ্যাটস মিন 1/2, হ্যাঁ, অর্থাৎ 0.50। মানে যখন ওয়েট ইকুয়াল ধরবো তখন ডাব্লিউ এর মান ডাব্লিউ বি এর মান সমান হবে। সূত্রটা কি, ইকুয়াল ওয়েটের সূত্র হচ্ছে 1/নাম্বার অফ সিকিউরিটিস, সিকিউরিটিস তো দুইটা এ আর বি, তাহলে 2, হ্যাঁ, নাম্বার অফ সিকিউরিটিস জায়গায় 2, 1/2, তার মানে 0.50, অর্থাৎ ডাব্লিউ এর মানও 0.50, ডাব্লিউ বি এর মানও 0.50। সো ওয়েটটা আমরা আগে একটু বের করে নিলাম। হ্যাঁ, এখন আমরা লিখবো হচ্ছে ক্যালকুলেশন অফ রিস্ক ফ্যাক্টর অফ গুগল বেসড অন ইউএস।
ইউএস এর উপর ভিত্তি করে রিস্ক ফ্যাক্টর নির্ণয়। হ্যাঁ, আমরা কোরিলেশনের সাহায্যে এই যে ইউনাইটেড স্টেটের সাথে এক্সিস্টিং বিজনেসের যে কোরিলেশন, এই কোরিলেশনের সাহায্যে রিস্ক ফ্যাক্টর বা সিগমা পি নির্ণয় করব। তো আমরা লিখবো যে উইনো, আমরা জানি সিগমা পি বের করার সূত্র হচ্ছে রুট ওভার ডাব্লিউ এ সিগমা হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি সিগমা এ সিগমা পি আর এ বি। এখন আমরা জাস্ট মান বসাই দিব যে ডাব্লিউ এর মান 0.50, সিগমা এর মান 0.10, তারপর হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি এর মান 0.50, সিগমা বি এর মান 0.09, এই যে 0.09 হোল স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি অর্থাৎ 0.50, হ্যাঁ, তারপর সিগমা এ হচ্ছে 0.10 আর সিগমা বি হচ্ছে 0.09। আর কোরিলেশনের মান হচ্ছে এই যে এক্সিস্টিং বিজনেস সাথে ইউনাইটেড স্টেটস এর কোরিলেশন হচ্ছে 0.80। সো 0.80 বসাইলাম, দেন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 9.01%। এরপর 2 নম্বরে তোমরা হচ্ছে ইউকের সাথে মানে এক্সিস্টিং বিজনেস আর ইউকের মধ্যে যে কোরিলেশনটা দেওয়া আছে এই কোরিলেশনের সাহায্যে একটা রিস্ক ফ্যাক্টর নির্ণয় করবা, অর্থাৎ সিগমা পি নির্ণয় করবা। সো আমরা হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে এই যেভাবে সূত্র বসাই দিব, মান বসাইলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। তো তোমরা এই পর্যন্তই করো, ঠিক আছে? হোমওয়ার্ক করবা হচ্ছে এই 4টা অঙ্ক মনে হয় করাইলাম, 7, 8, 9, 10, এই 4টা অঙ্ক করো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের শীটটা শেষ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।